টিবির জন্য টিবি চিকিৎসার সুবিধাটা কি? সুবিধাটা হলো একজন ডট প্রোভাইডার প্রতিদিনই এই রোগীর ঔষধ খায় কিনা সেটা তত্ত্বাবধান করে। কিভাবে? যে প্রতিদিন এই টিবি রোগীটা, এই যে একটা টিবি রোগী হয়, শনাক্ত হওয়ার পরে তার জন্য একটা ডট প্রোভাইডার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করে দেওয়া হয়, যার কাছে প্রতিদিন যে এই রোগী ঔষধ খাবে। সে আমাদের স্বাস্থ্যকর্মী হতে পারে, যেমন হেলথ অ্যাসিস্ট্যান্ট, কি হেলথ ইন্সপেক্টর, কি স্যানিটারি ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, অথবা FWA অথবা FWV অথবা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, যে কোনো একজন হতে পারে। কিছুই পাওয়া গেল না রোগীর বাড়ির কাছে, তাহলে আমাদের বিভিন্ন NGO আছে, ব্র্যাকের NGO, ব্র্যাক বা টেমিন ফাউন্ডেশন, হিড, লেপ্রা, যেই এলাকায় যেই NGO কাজ করে তাদের ডট প্রোভাইডারের মাধ্যমে রোগী ঔষধ খায়। এবং প্রতিদিন রোগীর ওই ডট প্রোভাইডারের বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে রোগী ঔষধ খায় এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা সেটা দেখে। এবং সফলভাবে সেটা দেখার পরে প্রতিদিন রোগী যে ঔষধ খেলো, আমাদের যে ট্রিটমেন্ট কার্ড আছে সেই ট্রিটমেন্ট কার্ডে ডাক দিয়ে রাখা হয়, টিক দিয়ে রাখা হয় ঔষধ খেলো কিনা। যদি কোনো ডোজ মিস যায়, রুগীকে ধরে আনা হয়, রুগীকে খোঁজ করা হয়, যাতে কোনো রুগী কোনোভাবেই মিস হয়ে যেতে না পারে। এছাড়া আরও সুবিধা হলো, একজন রুগী অসুস্থ হলো, সে বাড়ি চলে গেল, সে বরিশাল জেলায় তার বাড়ি, ঢাকা থেকে বরিশাল চলে গেল, কিন্তু সে কাজ করে ঢাকায়। বরিশাল যে তার রোগটা শনাক্ত হলো, বরিশালে তার চিকিৎসা শুরু হলো, কিন্তু এখন রুগী কিছুদিন পরে ভালো অবস্থায় আছে, ভালো লাগতেছে, সে এখন মনে করলেন আমি ঢাকায় চলে যাবো কাজ করতে। কোনো সমস্যা নাই, তখন বরিশাল থেকে ট্রান্সফার আউট নামে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে ঢাকায় যেই এলাকায় সে থাকে সেই এলাকার আমাদের যে সমস্ত ডট সেন্টার আছে, যেখানে টিবির চিকিৎসা হয়, সেখানে রুগীকে পাঠিয়ে দেওয়া হবে কার্ড সহ। রুগী সেখানে যে পরবর্তী যতদিনের চিকিৎসা প্রয়োজন ততদিনের চিকিৎসা পাবে। কিন্তু রুগীকে অবশ্যই ইনফর্ম করতে হবে, জানাতে হবে যে আমি এখানে থাকতে চাই না, আমার কাজের সুবিধার জন্য আমি যেতে চাই। এমনকি কোনো রুগী চিকিৎসা চলাকালীন সময়ে যদি কোনো কারণে আসামি হলো, আসামি হওয়ার পরে জেলখানায় চলে গেল, যে কোনো জেলখানা বাংলাদেশের, সেখানেও তার ঔষধ পাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। প্রতিটা জেলখানায় সরকারি ব্যবস্থাপনায় ওই রোগীর জন্য সমস্ত চিকিৎসার ব্যবস্থা নির্ধারিত আছে। এবং ওখানে যাওয়ার পরে রোগীকে বলতে হবে যে আমি টিবি রোগী, আমি অমুক জায়গায় ছিলাম, তখন ওখানকার ব্যবস্থাপকরা ওই রোগী কোথায় ছিল সেই রোগীর কার্ড এনে কতদিন ওষুধ খেয়েছে, কতদিন বাকি, তার সমস্ত ব্যবস্থাপনা ডট পদ্ধতির মাধ্যমে ডটসের আওতায় দেওয়া হবে। সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে টিবি ব্যবস্থাপনা সরকার করে রাখে নাই। বাংলাদেশের যে হেলথের স্বাস্থ্য ব্যবস্থাপনা বা হেলথ ইনফ্রাস্ট্রাকচার পৃথিবীর যে কোনো দেশের চেয়ে সমৃদ্ধ, এবং টিবির কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল কান্ট্রি। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা আদর্শ দেশ। প্রথম আদর্শ দেশ কম্বোডিয়া, দ্বিতীয় আদর্শ দেশ বাংলাদেশ, যেখানে টিবির সফলতা অনেক বেশি। আমরা যত রোগী চিকিৎসার আওতায় আনতে পারি, তার মধ্যে আমাদের সফলতার হার বা সাকসেস রেট 94%। সুতরাং আমাদের দেশের আমাদের চিকিৎসা ব্যবস্থাপনায় আমাদের সফলতার হার অনেক বেশি। এখন কথা হলো যে এই যে টিবি রোগীটা, এই টিবি রোগীটা যদি শিশু হয়, অনেকে মনে করতে পারে যে অনেকে ডাক্তার বা অনেক মানুষ মনে করতে পারে যে শিশু রোগীর টিবি রোগীর আবার চিকিৎসা কেমন হয়। এই শিশুদের জন্য আমাদের সরকারি ব্যবস্থাপনায় শিশু চাইল্ড টিবি মেডিসিন নামে আলাদা মেডিসিন আছে। 3FDC 2FDC চাইল্ডদের জন্য, বাচ্চাদের জন্য আলাদাভাবে তৈরি করা আছে। এবং অনেক ডাক্তারও মনে করেন যে এখানে যে ইথাম্বিটল ট্যাবলেট আছে, ইথাম্বিটল বোধ হয় বাচ্চার চোখের ক্ষতি করে। এই কথা মনে রাখতে হবে যে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন আছে তার মধ্যে স্পষ্টভাবে দেয়া আছে কত ওজনের, 1 কেজি ওজনের বাচ্চা হলে কতটুকু ওষুধ পাবে, 10 কেজি হলে কত পাবে, 15 কেজি হলে কত পাবে, এগুলো একদম নির্ধারণ করা আছে, চার্ট দেয়া আছে। এবং ইথাম্বিটল যে ট্যাবলেটটা আছে চোখের ক্ষতি করে, কিন্তু সেটার যদি বাচ্চার ওজন অনুযায়ী 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট প্রতিদিন দেওয়া হয়, তাহলে চোখের কোনো ক্ষতি হয় না। সুতরাং নির্ভয়ে আমরা টিবির ওষুধ বাচ্চাদেরকেও
দিতে পারি। তৃতীয় কথা হলো, কোনো মহিলা যদি গর্ভবতী হন তাহলে কি হবে? নতুন টিবি রোগী যদি হয় গর্ভবতী মহিলা, তাহলে যে আমরা যে 4FDC 2FDC ব্যবহার করি, এই ব্যবহারে কোনোই ক্ষতি নাই, এর বাচ্চার কোনো ক্ষতি করে না। কিন্তু যদি সে পুনঃআক্রান্ত রোগী হয়, তখন আমরা ইনজেকশন স্ট্রেপ্টোমাইসিন যেটা আছে, এই স্ট্রেপ্টোমাইসিন আমরা দেই না, কারণ এই স্ট্রেপ্টোমাইসিন বাচ্চার কানের ক্ষতি করে। সুতরাং আমরা সেখানে ইনজেকশন স্ট্রেপ্টোমাইসিন বাদ দিয়া আমরা 4FDC 3 মাস দেবো, পরবর্তী 5 মাস 3FDC দিয়ে চিকিৎসা করব। তাতে রোগীর কোনো ধরনের ক্ষতি হবে না, বাচ্চারও কোনো ধরনের ক্ষতি হবে না। কিন্তু মনে রাখতে হবে, রোগীর যখন আসে আমাদের কাছে, আমাদের যারা চিকিৎসা ব্যবস্থায় থাকেন, ডাক্তার হন, নার্স হন, অন্য কোনো এনজিও কর্মী হন, এনজিও ডাক্তার হন, খেয়াল যেন করেন রোগী গর্ভবতী কি না। হিস্ট্রিটা ঠিক মতো নেওয়ার পরে যেন সঠিকভাবে চিকিৎসাটা দেয়। প্লাস রোগীরও দায়িত্ব হলো, রোগী যেন অবশ্যই বলে যদি মহিলা হয় আমি গর্ভবতী। না হলে তো ডাক্তার দেখা গেল যে অনেক এমন হলো, এমন জায়গায় রোগটা নির্ণয় হলো যেখানে হয়তো জানাই ওই আমাদের স্বাস্থ্যকর্মী যিনি আছে তার সে হয়তো কোনো এনজিও কর্মী, সে হয়তো ডাক্তার না, কিন্তু হিস্ট্রিটা না নেওয়া তো ওষুধ দিয়ে দিল, ইঞ্জেকশন দিয়ে দিল, বাচ্চার ক্ষতি হতো। এই জন্য ডাক্তারের যেমন দায়িত্ব বা স্বাস্থ্যকর্মীর যেমন দায়িত্ব রোগীর কাছ থেকে জানা, তো রোগীরও দায়িত্ব নিজেকে জানানো যে আমি গর্ভবতী বা আমার এই সমস্যা আছে। একই সাথে ডাক্তারকে আরও জানাতে হবে যে একটা রোগী তো শুধুই টিবি রোগী না, কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো হাই প্রেশার থাকতে পারে, কারো অ্যাজমা থাকতে পারে, অন্য কোনো রোগ থাকতে পারে, তাও যেন ডাক্তারকে জানায় এবং ডাক্তার যেন সাথে সাথে টিবির ঔষধের পাশাপাশি তাকে ওই ব্যবস্থাপনাও দিতে পারে। তো এই যে ব্যবস্থাপনাগুলো বললাম, এই সমস্ত ব্যবস্থাপনা চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ঔষধ খাওয়ানো পর্যন্ত যতদিন লাগে, সমস্ত ঔষধই সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে সরকার দেয়। মনে রাখতে হবে যে 1993 সাল থেকে বাংলাদেশে ডট পদ্ধতির আওতায় চিকিৎসা শুরু হয়েছে। এখন কথা হলো, এই যে রুগী এত, বাংলাদেশে 2013 সালে 1,91,000 টিবি রোগী শনাক্ত হয়েছে। 2014 সালে 1,97,000 টিবি রোগী শনাক্ত হয়েছিল। 2015 সালে 2,07,000। সুতরাং জনসংখ্যা অনুযায়ী টিবি রোগীর সংখ্যা বাড়তেছে। আবার আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় রোগ নির্ণয় করার ক্ষমতা বাড়ার ফলে রোগ নির্ণয় হচ্ছে বেশি। তো এই যে রোগ নির্ণয় হচ্ছে, এই যে এত রোগী, সমস্ত রোগী একদম প্রতিটা রোগীকেই সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার এতে খরচ হয়, কিন্তু রোগী পায় বিনামূল্যে। কিভাবে পায়? এটার একটা গল্প আছে। কি গল্প? 1989 সালে দুইটা বিশেষ ঘটনা ঘটে স্বাস্থ্য ব্যবস্থায়। একটা হলো 1989 সালে HIV এর জীবনে আবিষ্কৃত হয়, সেখানে রোগী শনাক্ত হয়। এবং 1989 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অজানা রোগে শুধু মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এবং কি কারণে মারা যাচ্ছে ওই আমেরিকান ডাক্তাররা বুঝতে পারতেছে না। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ডাকা হলো যে কি রোগ এটা শনাক্ত করে দাও। তো তখনকার আধুনিক আমেরিকান ডাক্তাররা টিবি সম্বন্ধে কিছুই জানতো না। এই জন্য ওটা কি টিবি রোগ ছিল কি ছিল না সেই সম্বন্ধে তারা কোনো ধারণাই দিতে পারে নাই। তখন আফ্রিকা এবং এশিয়ার এক্সপার্টদেরকে ডাকা হলো। যে সমস্ত রোগী মারা যায় বা মারা গেল তাদের পোস্টমর্টম করার পরে আমাদের আফ্রিকান এবং এশিয়ান ডাক্তাররা বললো এটা তো টিবি রোগে আক্রান্ত ছিল। তখন আমেরিকা দেখলো কাদের এগুলো হলো। তারা দেখলো যে সমস্ত ইমিগ্রেন্টস আফ্রিকা আমেরিকা থেকে অভিবাসী হয়ে আমেরিকাতে সেটেল করেছে, বিভিন্ন ভিসা নিয়ে চলে গেছে, তাদের মধ্যে এই রোগটা বেশি। তখন WHO-কে বললো কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। তখন WHO কি করলো যে এই রোগগুলো কোথায় এর উৎপত্তি, এই মানুষগুলো কোথা থেকে এসেছে, ওই জায়গায় উৎপত্তি স্থলে তারা তাদের নজর দিবে এই চিন্তা করলো। সেই চিন্তার আওতায়
1993 সাল থেকে বাংলাদেশে তথা সারা পৃথিবীতে ফার্দার ডেভেলপমেন্ট অফ টিবি অ্যান্ড লেপ্রোসি নামে বাংলাদেশে এই ডটস পদ্ধতি চালু হলো। সেই ডটস পদ্ধতি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে টিবি রোগীর যে চিকিৎসা করার জন্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগী ধরা এবং তার চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা সম্পন্ন করা সমস্ত কিছুই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারিতে হয়ে থাকে। এবং এর সাথে বাংলাদেশের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বা এনটিপি নামে যে সরকারি যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের সার্বিক দায়িত্বে টিবি রোগীর সমস্ত ব্যবস্থাপনা হয়। এবং মনে রাখতে হবে যে কোনো রোগীর চিকিৎসার জন্য কোনো ধরনের পয়সা লাগে না। এবং বাংলাদেশের যত বদনাম থাক, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই চিকিৎসা এমন কোনো খবর আমরা পাই নাই যে টিবির ওষুধ খাওয়ানোর জন্য আমাদের কোনো স্বাস্থ্যকর্মী কোনো ধরনের টাকা পয়সা নিয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যারা টিবি রোগকে গোপন করতে চান অথবা যাদের টাকা পয়সা আছে, তারা সরকারি ব্যবস্থায় যেতে চান না। তাদের পয়সা আছে, তারা মনে করেন বাজার থেকে ওষুধ কিনে খাবো। কিন্তু মনে রাখতে হবে যে সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে ওষুধ খাওয়ানো এবং খাওয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ নিজে নিজে ওষুধ খাওয়া এবং তত্ত্বাবধানে ওষুধ খাওয়া, এইটার উপরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছে যে যারা সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে প্রতিদিন স্বাস্থ্যকর্মী তত্ত্বাবধানে ওষুধ খায়, তাদের সফলতার হার যারা তত্ত্বাবধান ছাড়া খায় তাদের তবে অনেক অনেক গুণ বেশি। এবং যেহেতু কিছুদিন পরে রোগী টিবি রোগী মনে করে ওষুধ খাওয়ার কিছুদিন পরে মনে করে আমি ভালো হয়ে গেছে, সুতরাং যারা তত্ত্বাবধানে থাকে না তারা কিছুদিন পরে নিজেরাই ওষুধ ছেড়ে দেয় এবং আবার তারা পুনঃ আক্রান্ত হয়, আবার হয়, তখন তাদেরকে জটিল ঔষধ প্রতি যক্ষ্মা তৈরি হয়ে যায়। কিন্তু যারা তত্ত্বাবধানে থাকে তাদের মধ্যে এই ধরনের পুনঃ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য আমি অনুরোধ করব, এই আজকের আমার এই ভিডিও ক্লিপের কথাবার্তার মাধ্যমে জনগণের কাছে আমার এই একটা অনুরোধ, আমার দেশবাসীর কাছে এই একটা অনুরোধ, সারা পৃথিবীর একটা অনুরোধ, সেটা হলো রোগকে গোপন করবেন না। রোগ হয়েছে ভালো। টিবি রোগ এমন কোনো রোগ না যা অন্যকে জানালে আপনার কোনো ক্ষতি হবে। কারণ টিবি হলো সবচেয়ে ভালো রোগ। কেন? টিবি একবার যার হয়েছে এবং ভালো হয়ে গেছে, তার পুনঃ আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আমি একটা কথা সবসময় বলে থাকি, মনে করেন একটা সুন্দরী মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার টিবি হয়েছে। এই কথা যদি কেউ শুনে তাহলে তার ছেলের বউ হিসাবে তাকে নিবে না, কোনো ছেলেও তাকে বিয়ে করবে না। কিন্তু ওই সুন্দরী মেয়ের যদি ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, অ্যাজমা থাকে, বিয়ে করতে কোনো সমস্যা নাই, সুন্দরভাবে বিয়ে করে নিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই যে সুন্দরী ডায়াবেটিসের মেয়েটা, হাই প্রেশারের মেয়েটাকে নিয়ে গেলেন, সে যখন বাচ্চা দিবে সেই বাচ্চারও ডায়াবেটিস, হাই প্রেশার, অ্যাজমা হওয়ার সম্ভাবনা থেকে গেল। কিন্তু টিবি আক্রান্ত কোনো মেয়ে ভালো হয়ে গেছে, তার থেকে টিবি হওয়ার কোনো সম্ভাবনা বাচ্চাদের নাই, পরিবারের কারণ নাই। কিন্তু আমাদের মধ্যে এই কুসংস্কারটা হলো টিবি মানে অচ্ছুত রোগী, একে ঘর দৌড় থেকে বাইর করে দাও, খাওয়া দাওয়া আলাদা করে দাও, বিছনাবাটি আলাদা করে দাও, এগুলোর কোনো প্রয়োজন নেই। সুতরাং টিবি ব্যবস্থাপনায় এটা যেন হয় রোগ গোপন না করে আপনি সরাসরি যেই সমস্ত জায়গায় টিবির চিকিৎসা হয় সেখানে যান। আপনি নিজে বাঁচতে পারবেন, পরিবারকে বাঁচাতে পারবেন। কারণ যদি আপনি কফে আপনার জীবাণু থেকে যায়, টিবির জীবাণু না মরে পুনঃ আক্রান্ত হন, আপনার কাছ থেকে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবারই হবে। আমি আগেও বলেছি শুরুতে যে একটা কফের জীবাণু যাওয়ার টিবি রোগী বছরে 10 থেকে 15 জন নতুন মানুষকে টিবির জীবাণুতে আক্রান্ত করতে পারে। তার মধ্যে শতকরা 10 জন অবশ্যই জীবনের কোনো না সময় টিবি রোগে ভোগে এবং ভুগবে। এটা একদম পরিসংখ্যানগত এবং এটা গবেষণার কথা। তাহলে শেষ যে কথাটা হলো, সে কথাটা হলো যে আমরা যেন রুগীকে 3 সপ্তাহের অস্থি কাশি যদি কারোর মধ্যে হয়, যেন উপসর্গ দেখি সাথে সাথে নিকটতম হাসপাতালে নিয়ে যে কফ পরীক্ষা করাই। কফ পরীক্ষায় যদি টিবির জীবাণু ধরা পড়ে তা এবং অথবা ডাক্তার যদি মনে করেন তার টিবি হয়েছে, আমরা যেন ডাক্তার যতদিন বলে ততদিন যেন ঔষধ খাওয়ানো শেষ করি এবং ডাক্তারের তত্ত্বাবধানে
থাকি অথবা স্বাস্থ্যকর্মী তত্ত্বাবধানে থাকি। যদি কখনো আমার যেখানে আমার কর্মস্থলে যেতে হয় অথবা অন্য কোথায় যেতে হয়, যে কোনোভাবে আমাকে স্থান পরিবর্তন করতে হয়, তাহলে আমি যেন যেখানে ওষুধ খাই সেখানে যেন জানাই, রুগী যেন জানাই যে আমি অমুক জায়গায় ঢাকা থেকে চিটাগাং চলে যাব, কি রাজশাহী চলে যাব, কি খুলনা চলে যাব, বাস সেখানেই ট্রান্সফার আউট করার বা তাকে ট্রান্সফার করার ব্যবস্থা আছে, লিখে দেওয়া হবে। ওখানে যে আবার সে পরবর্তী চিকিৎসা যতদিন ঔষধ প্রয়োজন ততদিন খেতে হবে। সুতরাং এই যে আমি আলোচনাটা করলাম, এই আলোচনাটা আশা করি আপনাদের সবারই উপকারে লাগবে এবং আপনারা নিজেরা জানবেন, অন্যকে জানাবেন কিভাবে টিকা দিতে বললাম, কীভাবে কফ থুতু ফেলতে বললাম। যেখানে সেখানে, যেটা বলি নাই, যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না। কফ থুতু ফেলবেন না, কারণ কফের সাথে জীবাণু যায়, টিবির জীবাণু যায়। এই জন্য কফ থুতু ফেলতে হলে কোনো একটা পাত্রে ফেলেন, পাত্রে ফেলার পরে সেটা মাটির নিচে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। না হলে যেখানে সেখানে ফেলে দিলে বা এই কফটা শুকিয়ে বাতাসে উঠতে থাকবে, তার থেকে জীবাণু আপনিও নিতে পারেন, আমিও নিতে পারি, যে কেউ নিতে পারেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যতই আধুনিক ততই টিবি রোগ হওয়ার সম্ভাবনা বেশি। মনে করেন যে একটা বদ্ধ রুম, এয়ার কন্ডিশন রুম, সেটা ছোটো রুম হলে 5 জন 10 জন থাকলাম। আবার যদি একটা বড় অডিটোরিয়াম হয়, হল রুম হয়, সেখানে শত শত হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু সমস্ত দরজা বন্ধ, যেহেতু সেটা এয়ার কন্ডিশন রুম, কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, বাতাস হাতে যাওয়া করার ব্যবস্থা নেই। ওখানে হাজার হাজার মানুষ একসাথে ঘন্টার পর ঘন্টা আসছে, কার কাশির সাথে জীবাণু যাচ্ছে কার নাই আমরা জানি না। সুতরাং এই যে জীবাণুটা যাচ্ছে, ওই হাজার হাজার মানুষের কেউ না কেউ ওই বাতাসে ওরা জীবাণু গ্রহণ করতেছে। গ্রহণ করার ফলে এই জীবাণু নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, তো জীবাণু শরীরের মধ্যে থেকে যাচ্ছে এবং এই সুপ্ত জীবাণুগুলো জীবনের কোনো না কোনো সময় আবার সে আপনার মধ্যে বংশবৃদ্ধি করতে পারে এবং টিবি আক্রান্ত করতে পারে। এই জন্য এই সমস্ত আধুনিক রুমের চেয়ে, কক্ষের চেয়ে যেই সমস্ত কক্ষ বা রুম বা বাড়ি ঘরে আলো বাতাস চলাচল করতে পারে, সেই সমস্ত জায়গাগুলো উত্তম। সেগুলো কি কুঁড়ে ঘর হোক বা টিনের ঘর হোক কি বিল্ডিং হোক, আপনার দরজা জানালা খোলা রাখা, পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে দেওয়া এবং সূর্যের আলোতে টিবির জীবাণু সাধারণত 5 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে মরে যায়। সুতরাং যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে এই ধরনের রুমে টিবি রোগীর বসবাস করা উচিত। এবং আমাদের সবার স্বাস্থ্য সমস্ত যদি আমরা বাসাবাড়ি করতে চাই, তাহলে অবশ্যই দরজা জানালা খোলা রাখতে হবে, পর্যাপ্ত আলো ঢোকার ব্যবস্থা রাখতে হবে, তাহলে হবে সেগুলো উত্তম ঘর। সুতরাং আমরা অনেক আলোচনা করলাম, টিবি রোগ কী, তার পরীক্ষা নিরীক্ষা কী হয়, তার চিকিৎসা ব্যবস্থাপনাই বা কী, প্রতিরোধ ব্যবস্থাপনাই কী। তো এগুলো যদি আপনাদের উপকারে লাগে, আমি অন্তত একজন টিবি রোগ বিশেষজ্ঞ তথা বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে নিজের কাছে কৃতজ্ঞতা বোধ জানাবো এবং কৃতজ্ঞ থাকবো, এবং সমাজের কাছে যে আমার যে একটা ডাক্তার হিসেবে বা বক্ষব্যাধি হিসেবে দায়বদ্ধতা, তাও আমি কিছুটা অন্তত পূরণ করতে পারলাম বলে মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।